অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 2 জুন রবিবার নাকি 3 জুন সোমবার? এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে অপরা একাদশী ব্রতের সঠিক তারিখ আজকে আমরা জানবো এবং বিশেষ করে আজকে আমরা আলোচনা করব দশমী বিদ্যা একাদশী নিয়ে। শাস্ত্রে বলা হয়েছে দশমী বিদ্যা একাদশী উপবাস নিষেধ, কারণ এতে পুত্রহানি হয়। যেরকম ভাবে গান্ধারীকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, পুত্র শোক ভোগ করতে হয়েছিল, কারণ গান্ধারী পূর্ব জীবনে এই দশমী বিদ্যা একাদশী উপবাস পালন করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে এই দশমী বিদ্যা একাদশী উপবাস পালন করলে যে পুণ্য হওয়ার কথা, কারণ একাদশী করলে যে পুণ্যটা লাভ হয়, যদি কেউ দশমী বিদ্যা একাদশী উপবাস করেন তাহলে তার সেই পুণ্যকর্ম এবং তার জীবনের সকল পুণ্যকর্ম দৈত্যগণ অসুরগণ নিয়ে যান, অসুরগণ সেটি হরণ করে নিয়ে যায়। সেই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহকারে আজকে আমরা আলোচনা করব। শাস্ত্রে বহু শাস্ত্র প্রমাণ রয়েছে যে দশমী বিদ্যা একাদশী উপবাস শাস্ত্রে বর্জন। আজকে আমরা জানবো আসলে কি দশমী বিদ্যা হচ্ছে এই বছরের ক্ষেত্রে জুন মাসের 2 তারিখ ভারতে বাংলাদেশে কি আসলে দশমী বিদ্যা হচ্ছে, আসলে কি হচ্ছে কিনা সেই টাইমিং সেই প্রমাণ সহ আমরা দেখব এবং শাস্ত্রে দশমী বিদ্যা উপবাস নিয়ে কি উল্লেখ করা হয়েছে সেই শাস্ত্র প্রমাণ আজকে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো অপরা একাদশী ব্রত নিয়ে আজকের আলোচনা। এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রত সর্বপাপ হরণ করে এবং আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন, বৈকুণ্ঠ ধামে বিষ্ণুলোকে আপনার গতি হবে। কিভাবে সেই ব্রত পালন করবেন এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। কি কি করতে হবে, কি করা যাবে না এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো কবে ব্রত পালন করতে হবে এটি অনেকেই জানেন, কারণ আমরা অনেকবার আলোচনা করেছি। যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে 3 জুন সোমবারে ব্রত পালন করতে হবে, দ্বাদশী যুক্ত একাদশী ব্রত। আর যারা ইউরোপে রয়েছেন, আমেরিকায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু সহকারে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলিতে, আফ্রিকার সকল দেশে এবং ইউরোপের 99% দেশেই এই ব্রত পালন করতে হবে 2 তারিখ। এবং যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, মধ্যপ্রাচ্যে অর্থাৎ যারা আবুধাবি, দুবাই সহ আরব আমিরাতে রয়েছেন, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান, লেবানন প্রভৃতি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ব্রত পালন করতে হবে 2 জুন রবিবারে। শুধুমাত্র ভারতে, বাংলাদেশে এবং ভারতীয় উপমহাদেশের দেশগুলিতে এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, তারপর রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই স্থানগুলিতে 3 জুন সোমবারে ব্রত পালন করতে হবে। আমরা জেনে গেলাম কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভারতে 2 তারিখ ব্রত পালন করা হবে না? যদিও ভারতে 2 তারিখ কিন্তু সারা দিন রাতে বেশিরভাগ সময় একাদশী তিথি রয়েছে, কিন্তু কেন দশমী বিদ্যা? আসলে কি দশমী বিদ্যা? আসলে কি দশমী বিদ্যা বা দশমী বিদ্যা মানে কি? যদি আমাদের দিন শুরু হয় কিন্তু রাত্র 12টা থেকে নয়, সেটি খ্রিস্টীয় কালচার, সেটি খ্রিস্টানদের ক্ষেত্রে বা ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী সেটি গত 2000 বছর ধরে হচ্ছে। কিন্তু আমাদের হাজার লক্ষ কোটি বছর ধরে বা আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী দিনের শুরু হয় কখন? ব্রাহ্ম মুহূর্ত থেকে, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে। সেই সময়টাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত, সেটি 48 মিনিট স্থায়ী হয়। তো এই ব্রাহ্ম মুহূর্ত থেকেই হচ্ছে আমাদের দিনের শুরু। তাই সব তিথি নক্ষত্র সবকিছুর ক্ষেত্রে বিচার করা হয় এই ব্রাহ্ম মুহূর্ত থেকে। যদি কখনো একাদশী তিথি কখন শুরু হবে সেটির ক্ষেত্রে কিন্তু ব্রাহ্ম মুহূর্তের সংস্পর্শ নেই, যে কোনো সময় তিথি শুরু হতে পারে, সেটার হিসাব নিকেশ ভিন্ন। অনেকে ভেবে থাকেন যে একাদশী তিথি শুরু মানে হচ্ছে সেই তিথির সময় থেকে উপবাস শুরু। না, সেরকমটি নয়, শাস্ত্রে সেরকমটি বলা হয়নি। তিথি শুরু মানে উপবাস শুরু সেরকমটি নয়। শাস্ত্রে বলা হয়েছে যদি ব্রাহ্ম মুহূর্তে সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথি থাকে তাহলে সেই দিন ব্রত পালন করতে হবে। যদি এরকম হয় যে আগের দিন একাদশী তিথি শুরু হয়েছে কিন্তু সেই দিন ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ হয়নি, সেদিন দশমী যুক্তা, তাহলে সেটি বর্জন করতে হবে। যদি 1 দণ্ড বা 1 মুহূর্ত বা 1 মিনিটও যদি দশমী যুক্ত থাকে তাহলে সেই দিন বর্জন করতে শাস্ত্রে বলা হয়েছে। এই সম্পর্কে শাস্ত্রে বহু রেফারেন্স রয়েছে। অর্থাৎ এরকম হতে পারে যে ভোর 5টা 30 ঘটিকায় একাদশী তিথি শুরু হয়েছে, ভোর 5টা 30 ঘটিকায় সারাদিন রাত্রে একাদশী তিথি রয়েছে, খুব ভালো। কিন্তু সেই দিন যদি ব্রাহ্ম মুহূর্ত থেকে ভোর 5টা 30 পর্যন্ত ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি দশমী যুক্ত থাকে তাহলে সেই পুরো দিনটি বর্জন, পুরো দিনটিকেই বাদ দিতে হবে, কারণ পুরো দিনটি দশমী বিদ্যা। যেমন আপনার কাছে 1 মণ প্রায় 37 লিটার দুধ রয়েছে, খুব ভালো, দুধের অনেক গুণাগুণ রয়েছে, খুব ভালো। কিন্তু তাতে যদি 1 ফোঁটা গুঁড়ো চনা পড়ে বা কোনো প্রকার সাইট্রিক অ্যাসিড লেবুর রস পড়ে যায় তাহলে কি হবে? পুরো সেই 37 লিটার দুধ কি হয়ে যাবে? পনির হয়ে যাবে, ছানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে পুরো দুধের গুণাগুণ কিন্তু আর থাকছে না। তো
তো সেরকম ভাবে সারাদিন যত একাদশী তিথি রয়েছে, কিন্তু ওই যে 1 ঘন্টা বা 1 মিনিট দশমী যুক্তা, সেই কারণে পুরো দিনটিকে বর্জন করা হয়েছে। এবং সেই পুরো দিনে যদি কেউ একাদশী ব্রত পালন করে, তার সেই ব্রতের ফল অসুরেরা, দৈত্যরা নিয়ে যাবে। সেই শাস্ত্র প্রমাণ আজকে আমরা দেখব, এবং সেটি অসুর গুণসম্পন্ন, কারণ সেই দিনটিকে দেবগণ হচ্ছেন সেই দিনটিকে নষ্ট করে রেখেছেন আসুরিক প্রভাব দ্বারা। এটির ভিন্ন লীলা রয়েছে, সেই সম্পর্কে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তো এই কারণে দশমী বিদ্যা উপবাস বর্জন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যারা পুত্র সন্তান লাভ করতে চান, বা যারা আপনাদের যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকে নিয়ে সুখে থাকতে চান, যারা আপনাদের পরিবার নিয়ে সুখে থাকতে চান, যারা আপনার পুত্র পরিজন নিয়ে ভালো থাকতে চান, তারা কখনোই দশমী বিদ্যা একাদশী উপবাস করবেন না। এটি শাস্ত্রে বলা হয়েছে, আমরা সেই প্রমাণও দেখব। এবং বলা হচ্ছে যারা দশমী বিদ্যা উপবাস পালন করে, দশমী বিদ্যা একাদশী করে, তাদের আয়ুষ্কাল, তাদের জীবনে যে আয়ুষ্কাল সেটি 1 বছর কমে যায়। সেই প্রমাণও কিন্তু আজকে আমরা দেখব। এর সম্পর্কে শাস্ত্রে বহু বর্ণনা রয়েছে। আজকে আমরা অল্প কয়েকটি রেফারেন্স নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব যে আসলেই এই অপরা একাদশীর ক্ষেত্রে দশমী বিদ্যা হচ্ছে কিনা, দশমী যুক্ত হচ্ছে কিনা। প্রথমে আমরা দেখি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী। আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে যুক্ত আছেন, আপনারা আমাদেরকে জানাতে পারেন কে কোন স্থান থেকে যুক্ত আছেন, কারা ত্রিপুরা থেকে, কারা আসাম থেকে যুক্ত হয়েছেন, বা কারা দিল্লি বা মুম্বাই থেকে। আমরা এই স্থানগুলি আলোচনা করব। এছাড়া যারা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাতে পারেন, এবং আমরা আজকের আলোচনা শেষে আপনাদের প্রশ্নগুলি নিব। একাদশী ব্রত পালন বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্নগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই যে টাইমিং, সেটি হিসেব করতে হবে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। বাজারে অনেক পঞ্জিকা থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু আপনি দেখুন বাজারে অনেক পঞ্জিকায় এই যে অক্ষয় তৃতীয়া, সেটি কি ছিল? জ্যৈষ্ঠ মাসে ছিল, কিন্তু এটি আসলে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। বাজারের অনেক পঞ্জিকায় এরকমটি থাকে যে দুর্গাপূজা কার্তিক মাসে, কিন্তু এটা হচ্ছে আশ্বিন মাসের উৎসব। এরকম ভাবে বাজারে অনেক পঞ্জিকা, অনেক ক্যালেন্ডার, হাজার হাজার শত শত পঞ্জিকা ক্যালেন্ডার থাকবে, সবগুলি গ্রহণযোগ্য নয়। এক একটির এক এক প্রকারের কাজ রয়েছে। কোনো কোনো পঞ্জিকা বা কাজ খুব ভালো কার্যকর হচ্ছে কর্মকাণ্ড বিধির ক্ষেত্রে, কিন্তু আপনি যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্রত পালন করতে চান, পূজা পার্বণ করতে চান, কোনো উৎসব বা যেটি আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সেই ক্ষেত্রে কোনো ব্রত, পূজা পার্বণ, যজ্ঞ, হোম প্রভৃতি সম্পাদিত হয় বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। তো সেই বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী টাইমিং আপনাদের হিসাব করতে হবে। আপনারা কোথায় পাবেন সেই পঞ্জিকা? ইস্কন মন্দির থেকে বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করুন, তাহলে আর কখনোই বিভ্রান্ত হতে হবে না। তো আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হবে 2 জুন ভোর 5টা 4 ঘটিকায়। তার মানে 2 জুন ভোর 5টা 4 ঘটিকা পর্যন্ত রয়েছে দশমী তিথি, বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত এবং বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা সিদ্ধান্ত রয়েছে। এটি হচ্ছে পিওর টাইমিং। আরো অনেক টাইমিং পাবেন আপনারা, সেটি আসলে 100% বিশুদ্ধ নয়। তো পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী একাদশী তিথি থাকছে এই বছরের ক্ষেত্রে 2 জুন ভোর 5টা 4 ঘটিকা পর্যন্ত দশমী তিথি থাকছে, এবং এই 5টা 4 থেকে একাদশী তিথি শুরু হয়ে সারা দিন রাতি থাকবে এবং পরদিন পর্যন্ত থাকছে। আর ব্রাহ্মমুহূর্ত সময়কাল হচ্ছে 3টা 16 থেকে 4টা 4। দেখুন, আমি বলেছি যে শাস্ত্রে বলা হয়েছে যদি একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্মমুহূর্ত স্পর্শ করে, সম্পূর্ণ ব্রাহ্মমুহূর্তের 48 মিনিট স্পর্শ করে, তাহলে সেই দিন উপবাস করা যাবে, তাহলে সেদিন হবে বিশুদ্ধা একাদশী। যদি সেই ব্রাহ্মমুহূর্তে দশমী তিথি থাকে, অল্প একটু সময় 1 মিনিট যদি দশমী থাকে, তাহলে সেই পুরো দিনটি বাদ দিতে হবে, বর্জন করতে হবে, কারণ পুরো দিনটি কিন্তু অশুদ্ধ হয়ে যাচ্ছে দশমী বিদ্যার কারণে। এই পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী ব্রাহ্মমুহূর্ত হচ্ছে 3টা 16 থেকে ভোর 3টা 16 থেকে ভোর 4টা 4 ঘটিকা পর্যন্ত। আর একাদশী তিথি শুরু হবে ভোর 5টা 4 থেকে। দেখুন, ব্রাহ্মমুহূর্ত শেষ হওয়ার পরেও আরো 1 ঘন্টা দশমী থাকছে, প্রায় পশ্চিমবঙ্গে 1 ঘন্টা 48 মিনিট দশমী থাকছে। তাই 2 তারিখ পশ্চিমবঙ্গে, কলকাতা সব পশ্চিমবঙ্গে একাদশী করা যাবে না। এখন আমরা দেখব ত্রিপুরার সময় অনুযায়ী। যারা ত্রিপুরায় অবস্থান করছেন, ত্রিপুরার সময় অনুযায়ী একাদশী তিথি থাকছে, একাদশী তিথি শুরু হবে ভোর 5টা 4 থেকে 2 তারিখ, দশমী থাকবে ভোর 5টা 4 পর্যন্ত। ভারতের সর্বত্রই দশমী তিথি থাকবে ভোর 5টা 4 ঘটিকা পর্যন্ত। ত্রিপুরার সময় অনুযায়ী ব্রাহ্মমুহূর্ত হচ্ছে 2 তারিখ ভোর 3টা 1 থেকে 3টা 49। তার মানে ব্রাহ্মমুহূর্ত 3টা 49 শেষ, কিন্তু একাদশী তিথি শুরু হবে ভোর 5টা 4 ঘটিকায়। পুরো ব্রাহ্মমুহূর্ত থেকে 2 ঘন্টা 3 মিনিট হচ্ছে দশমী বিদ্যা ত্রিপুরাতে। তাই ত্রিপুরাতে 2 তারিখ ব্রত করা যাবে না, 3 তারিখ ব্রত পালন করতে হবে। এখন আমরা দেখবো যে আসামের সময় অনুযায়ী, যারা আসামে অবস্থান করছেন, আসামের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হবে ভোর 5টা 4 ঘটিকা থেকে, অর্থাৎ ভোর 5টা 4 ঘটিকা পর্যন্ত দশমী যুক্ত রয়েছে। আর ব্রাহ্মমুহূর্ত সময় হচ্ছে ভোর 2টা 54 থেকে ভোর 3টা 42। তার মানে আসামেও 2 ঘন্টা 6 মিনিট দশমী বিদ্যা।
দিল্লির সময় অনুযায়ী দিল্লির ক্ষেত্রেও একাদশী তিথি শুরু হবে ভোর 5:04 থেকে, তার মানে ভোর 5:04 পর্যন্ত দশমী বিদ্যা। আর দিল্লির সময় অনুযায়ী ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 3:47 থেকে ভোর 4:35 পর্যন্ত, তার মানে দিল্লির সময় অনুযায়ী 1 ঘন্টা 17 মিনিট রয়েছে দশমী বিদ্যা। মুম্বাইয়ের ক্ষেত্রেও প্রায় 40 মিনিট রয়েছে দশমী বিদ্যা, কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 4:24 থেকে 5:12, আর একাদশী তিথি শুরু হবে 5:04 থেকে। তার মানে ব্রাহ্ম মুহূর্ত সময়কালে প্রায় 40 মিনিট দশমী বিদ্যা রয়েছে। তো সেই কারণে সমগ্র ভারতের যেই রাজ্যে আপনি অবস্থান করুন না কেন, পুরো সর্বত্রই একাদশী ব্রত পালন করতে হবে 3 তারিখ, 3 জুন সোমবারের ব্রত পালন করতে হবে। যারা নিজের ভালো চান, সংসারের ভালো চান, যারা পুত্র পরিবার পরিজনের ভালো চান, মঙ্গল চান, তারা 3 তারিখ ব্রত পালন করবেন। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সময় অনুযায়ী হচ্ছে একাদশী তিথি শুরু হবে 2 জুন ভোর 5:34 থেকে, অর্থাৎ ভোর 5:34 পর্যন্ত থাকছে দশমী তিথি। আর ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 3:34 থেকে ভোর 4:22 পর্যন্ত। তার মানে ব্রাহ্ম মুহূর্ত থেকে প্রায় 2 ঘন্টা দশমী যুক্তা বাংলাদেশে, প্রায় 2 ঘন্টা দশমী যুক্ত হওয়ার কারণে 2 তারিখ ব্রত পালন করা যাবে না, কারণ ভোর 5:34 পর্যন্ত থাকছে দশমী তিথি, আর 3:34 থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু। তো সেই কারণে বাংলাদেশেও 2 তারিখ ব্রত পালন করা যাবে না, 3 তারিখ ব্রত পালন করতে হবে। আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। আমরা কয়েকটি প্রশ্ন পেয়েছি যে কোন দিন ব্রত পালন করতে হবে, তবুও আমরা আপনাদেরকে বলছি একবারে সহজ হিসেবে 2 তারিখ ব্রত পালন করতে হবে কোন কোন স্থানে। যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, দুবাই, আবুধাবি সহ আরব আমিরাতে রয়েছেন, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান, লেবানন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপ মহাদেশের সকল দেশে, শুধুমাত্র হচ্ছে ফিনল্যান্ড ব্যতীত, আর হচ্ছে ইউরোপের সকল দেশে, আফ্রিকা মহাদেশের সকল দেশে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে 2 তারিখ ব্রত। 3 তারিখ ব্রত পালন করতে হবে ভারতে, বাংলাদেশে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, জাপান, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, এই স্থানগুলিতে 3 তারিখ সোমবারে ব্রত পালন করতে হবে। আমরা জেনে গেলাম যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে, সেটি জানলাম, এবং কেন আসলে দশমী বিদ্যা যুক্ত হচ্ছে, কেন 2 তারিখ পালন করা যাবে না ভারত বাংলাদেশে, কেন 3 তারিখ পালন করতে হবে, সেই বিশুদ্ধ টাইমিং, বিশুদ্ধ পঞ্জিকা, চান্দ্র পঞ্জিকা অনুযায়ী টাইমিং আমরা জেনে গেলাম। এখন আমরা শাস্ত্র থেকে দেখব যে কেন দশমী বিদ্যা একাদশী বর্জন করা হয়েছে। এই সম্পর্কে শাস্ত্রে কিন্তু হাজার হাজার রেফারেন্স রয়েছে। আমরা আজকে বেশ কয়েকটি শাস্ত্র প্রমাণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে এই সম্পর্কে হরিভক্তি বিলাসে যা উল্লেখ রয়েছে এবং গরুর পুরাণে এবং শিব রহস্য বচন উল্লেখ রয়েছে। হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের 121 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে উদয়াৎ প্রাক ইয়দা বিপ্র মুহূর্তা দুবয়াসাম ইউতা সম্পূর্ণ একাদশী নাম তত্রৈব অপসেদ গৃহী। কি বলা হয়েছে? যদি সূর্য উদয়ের পূর্বে 2 মুহূর্তকাল, আমাদের প্রতিদিন 30টি মুহূর্ত থাকে, প্রত্যেকটি মুহূর্ত থাকে 48 মিনিট ব্যাপী। সর্বপ্রথম যে মুহূর্ত দিনের, আমাদের দিনের শুরু ব্রাহ্ম মুহূর্ত থেকে, সর্বপ্রথম মুহূর্তটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, যেটা 48 মিনিট স্থায়ী হয়। তারপর আরেকটি মুহূর্ত রয়েছে, তারপর সূর্যোদয় হয়। তো সূর্য উদয়ের পূর্বে যদি 2 মুহূর্ত, মানে সূর্য উদয়ের 96 মিনিট 1 ঘন্টা 36 মিনিট পূর্ব, অর্থাৎ যখন ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়, সেই ব্রাহ্ম মুহূর্ত থেকেই পুরো ব্রাহ্ম মুহূর্তে যদি একাদশী থাকে, তাহলে সেটিকে বলা হয় সম্পূর্ণ একাদশী। বলা হয়েছে সম্পূর্ণ একাদশী নাম, এই একাদশীর নাম হচ্ছে সম্পূর্ণ একাদশী। তাহলে সেই দিন বিশুদ্ধ একাদশী ব্রত পালন করা যাবে। এই দিনে উপবাস করা বিধেয় যদি সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথি থাকে। আমরা কিন্তু বছরে যে 24টি, 25টি, 26টি ইংরেজি হিসেব অনুযায়ী, আর চান্দ্রপঞ্জিকা সিস্টেমে প্রতি বছর 24টি একাদশী, কারণ 12টি মাস, প্রতি মাসে 2টি একাদশী, একটি শুক্লপক্ষের, একটি কৃষ্ণপক্ষের। তো প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে প্রায় 80 থেকে 75 ভাগ একাদশী কিন্তু বিশুদ্ধ একাদশী হয়, আর বাকি 25 ভাগ একাদশী হয় হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী, মহাদ্বাদশী যুক্ত থাকে। তো বলা হয়েছে স্বাভাবিক যে নর্মাল যে নিয়ম, বেসিক যে রুলস, সেটি হচ্ছে যদি ব্রাহ্ম মুহূর্ত, সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত থেকেই একাদশী তিথি যুক্ত থাকে, তাহলে সেটিকে বিশুদ্ধ একাদশী বলা হবে, সম্পূর্ণ একাদশী বলা হবে, সেই দিন উপবাস করতে হবে। তারপর বলা হয়েছে দশমী যদি যুক্ত থাকে, অর্থাৎ অরুণোদয় কালে যদি দশমী যুক্ত হয়, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে ভবিষ্য পুরাণ বচনে বলা হয়েছে এবং হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের 124 নম্বর শ্লোকে বলা হয়েছে অরুণোদয় বেলায়াম দশমী সংযুতা যদি অত্র উপস্যা দ্বাদশী স্যাৎ ত্রয়োদশ্যাম তু পারণম। অর্থাৎ অরুণোদয় সময়, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তকালে যদি দশমী বিদ্যা উপস্থিত হয়, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে যে ব্রাহ্ম মুহূর্ত, এই সময় যদি দশমী যুক্ত হয়,
তাহলে দ্বাদশীতে উপবাস পূর্বক ত্রয়োদশীতে পালন করবে। ভবিষ্য পুরাণে এটি বলা হয়েছে। সেই কারণে আমরা দ্বাদশী যুক্ত উপবাস ব্রত পালন করি যখন দশমী যুক্ত হয়। একাদশী যখন দশমী বিদ্যা হয়ে যায়, দশমী যুক্ত হয়, তখন আমাদেরকে সেই সারাদিন বর্জন করতে হবে, পরদিন ব্রত পালন করতে হবে। সেই সারাদিন একাদশী তিথি থাকলেও আপনি অন্ন গ্রহণ করতে পারবেন, কারণ সেদিন বাদ দিতে বলা হয়েছে, বর্জন করতে বলা হয়েছে, পরদিন উপবাস ব্রত পালন করতে হবে। আমরা আরো শাস্ত্র প্রমাণ দেখছি যে যারা দশমী বিদ্যা একাদশী পালন করে, মন গড়া পালন করে দশমী বিদ্যা একাদশী, তাদের কি ফল হয় সেই সম্পর্কে গরুড় পুরাণের পূর্বখণ্ডে একাদশী মাহাত্ম্য প্রসঙ্গে 125 নম্বর অধ্যায়ে বলা হয়েছে। 125 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখব কি বলা হয়েছে। আমরা কিন্তু মানধাতা ঋষির কাহিনী শ্রবণ করেছিলাম, তিনি কিভাবে তার জন্ম হয়েছিল, তার পিতৃগর্ভ থেকে জন্ম হয়েছিল, সেই মানধাতা ঋষির উল্লেখ রয়েছে, এবং গান্ধারী কিভাবে দুঃখ ভোগ করেছিলেন, শতপুত্র শোকের সেই যন্ত্রণা কি কারণে হয়েছিল, সেই যে ফল দশমী বিদ্যা একাদশী পালনে, সেই সম্পর্কে আমরা দেখবো যে গরুড় পুরাণের পূর্বখণ্ডের 125 নম্বর অধ্যায় উল্লেখ রয়েছে। মানধাতা চক্রবর্ত্যাসীদ উপস্য একাদশী নৃপঃ একাদশ্যাম ন ভুঞ্জিত পক্ষয়োরুভয়োরপি দশম্যে একাদশী মিশ্রা গান্ধারিয়া সম উপসিতা। দশম্যে একাদশী মিশ্রা অর্থাৎ দশমী মিশ্রা একাদশী, দশমী যুক্ত একাদশী, গান্ধার ইয়া সম উপাসিতা, গান্ধারী এই ব্রত পালন করেছিলেন। তস্যা পুত্র শতম নষ্টম তস্মাত্যম পরিবর্জয়েত, সেই কারণে তার শতপুত্রম নষ্টম, তার শতপুত্রের নষ্টের যে শোক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। দ্বাদশী দশম্যে একাদশী যত্র তত্র সন্নিহিত অসুরঃ দ্বাদশী একাদশী যত্র তত্র সন্নিহিত হরিহি। আমরা যে প্রথম 3টি শ্লোক দেখলাম, 1 নম্বর শ্লোক থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত, প্রথম শ্লোকে মানধাতা সম্পর্কে উল্লেখ রয়েছে, দ্বিতীয় শ্লোকে গান্ধারী সম্পর্কে উল্লেখ রয়েছে, আর তৃতীয় শ্লোকে অসুর এবং দেবগণ সম্পর্কে উল্লেখ রয়েছে। কি বলা হয়েছে প্রথম শ্লোকে? যে প্রাচীনকালে মানধাতা নামে একজন রাজা ছিলেন, যিনি একাদশীতে উপবাস পালন করেছিলেন, অর্থাৎ একাদশী ব্রত করার ফলে, সঠিকভাবে একাদশীর উপবাস পালন করার ফলে শশাগরা পৃথিবীর অধীশ্বর হয়েছিলেন, শশাগরা পৃথিবীর রাজা হয়েছিলেন তিনি একাদশী ব্রত পালন করার ফলে। দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে যে গান্ধারী দশমী একাদশী মিশ্রা, অর্থাৎ দশমী যুক্ত একাদশী ব্রত পালন করার ফলে গান্ধারীর শতপুত্রের যে যন্ত্রণা শোক, সেই কষ্ট তাকে পেতে হয়েছিল। এর আরো একটি কারণ রয়েছে, সে তার পূর্ব একটি জীবনে সে কিন্তু শত পতঙ্গ সে বধ করেছিল, এটিও একটি কারণ রয়েছে। আর দশমী বিদ্যা একাদশী পালন করে, এই দুইটি কারণে তাকে পুত্র সুখজনিত যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তৃতীয় শ্লোক থেকে আমরা দেখতে পাই যে দশমী একাদশী ইয়ত্র মানে যেখানে, দশমী একাদশী, দশমী বিদ্যা একাদশী, দশমী যুক্ত একাদশী, তত্র সন্নিহিত অসুর, সেখানে সন্নিহিত থাকেন, অবস্থান করেন কে? অসুর। অর্থাৎ যারা ভারতে বাংলাদেশে 2 তারিখ একাদশী পালন করবেন, এই যে একাদশী 2 তারিখের একাদশী, সেখানে সন্নিহিত থাকবেন কে? অসুর। এটি আমার কথা নয়, গরুড় পুরাণে পূর্বখণ্ডে 125 নম্বর অধ্যায় বলা হয়েছে, দশমী একাদশী যত্র তত্র সন্নিহিত অসুর, দশমী যুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকেন। পরের লাইনে বলা হয়েছে দ্বাদশী একাদশী যত্র তত্র সন্নিহিত হরিহি, দ্বাদশী যুক্ত একাদশীতে ভগবান শ্রী হরি, ভগবান শ্রীকৃষ্ণ সন্নিহিত থাকেন। তাহলে কোনটি আপনি পালন করবেন? কাকে আপনি চান? ভগবানকে চান নাকি আপনি অসুরকে চান? এটা আপনার সিদ্ধান্ত। আমরা 4 নম্বর শ্লোকে দেখব, বহুর বাক্য বিরুদ্ধেন সন্দেহ জায়তে ইয়দা, যদি অনেকে অনেক কথা বলে, আপনাদের সম্মুখে এরকম রয়েছে, আপনার এলাকায়, পাড়া প্রতিবেশী, গ্রামে অনেকে অনেক কথা বলছে, বা শাস্ত্রে এরকম থাকতে পারে যে নানা মুনির নানা মত, সেক্ষেত্রে আপনি কোনটি পালন করবেন? দশমী যুক্তা নাকি দ্বাদশী যুক্তা? আগের দিন নাকি পরের দিন? সেই ক্ষেত্রে কি বলা হয়েছে? বহুর বাক্য বিরুদ্ধ নয়, যদি অনেকের ক্ষেত্রে বাক্য বিরোধ হয় যে অমুক দিন না তমুক দিন, আসলে কোনটি সঠিক, এটি না সেটি, তাহলে কোনটি পালন করবেন? সেই ক্ষেত্রে পরের লাইনে সলিউশন দেওয়া হয়েছে, সমাধান হচ্ছে দ্বাদশী তু তদা গ্রাহিয়া ত্রয়োদশান্ত পারণম। যদি কারো কনফিউশন থাকে আগের দিন না পর দিন কোনটি করব, দশমী যুক্তা না দ্বাদশী যুক্তা, সমাধান হচ্ছে দ্বাদশী তু তদা গ্রাহিয়া ত্রয়োদশান্ত পারণম, অর্থাৎ সমাধান হচ্ছে দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হবে। যদি কারো সন্দেহ থাকে, বাক্য বিরোধ থাকে, তাহলে পরদিন উপবাস করতে হবে, অর্থাৎ দ্বাদশী যুক্তা একাদশী ব্রত পালন করতে হবে। এটি শাস্ত্র সিদ্ধান্ত, গরুড় পুরাণে সেটি আমরা দেখতে পেলাম। পরবর্তী শ্লোকে বলা হয়েছে একাদশী কলা ওপি স্যাৎ উপস্যা দ্বাদশী ত্বদা, একাদশী দ্বাদশী চ বিশেষেণ ত্রয়োদশী ত্রিমিশ্রা সা তিথিগ্রাহ্যা সর্ব পাপহরা শুভা একাদশীম পশ্যৈব দ্বাদশীম অথবা দ্বিজ। এই সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছিলাম। অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী, যখন একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী একই দিনে উপস্থিত হয়,
তিনটির যোগ হয় বা স্পর্শ হয় সেটিকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী বলে। সেটি আরো অনেক উত্তম এবং এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত পালনের ফলে সকল পাপ সর্ব পাপ হরা শুভা, এটি সর্বদা শুভ এবং সর্ব পাপ হরণ করে। প্রতি বছরে একটি একাদশী থাকে বা কোনো সময় 2 বছরে একটি একাদশী থাকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী, যে ক্ষেত্রে একই দিনে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী তিনটির যোগ হয়, তিনটির সংমিশ্রণ হয়। এই সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। আমরা দেখব যে পরবর্তী আরো অনেক শাস্ত্র রেফারেন্স আমরা এখন আলোচনা করব। হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের 259 নম্বর শ্লোকে কি উল্লেখ রয়েছে আমরা দেখব 258 এবং 259 নম্বর শ্লোকে। কারণ আমরা প্রথমে বলেছিলাম যে দশমী বিদ্যা একাদশীতে অসুর সন্নিহিত থাকে, আমরা গরু পুরাণ থেকে দেখেছি। এই সম্পর্কে কি আরো অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে? হ্যাঁ, আরো অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে। এই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের 258 এবং 259 নম্বর শ্লোকে আরো বিভিন্ন শাস্ত্র বচন উল্লেখ করা হয়েছে। বাসরম দশমী বিদ্ধম দৈত্যানাম পুষ্টিবর্ধনম মোদীয়ন অস্তি সন্দেহ সত্যম সত্যম পিতামহ। হে পিতামহ, সত্য সত্য আমি বলছি, সত্য সত্য, 2 বার বলেছেন সত্য সত্য আমি বলছি, দশমী বিদ্যা মোদীয় একাদশী ব্রত দৈত্যগণের পুষ্টি বর্ধনকারী, ইহাতে সন্দেহ নাই। অর্থাৎ যারা দশমী বিদ্যা উপবাস পালন করে সেই উপবাসটা হচ্ছে দৈত্যগণের পুষ্টি বর্ধনকারী। সেই একাদশী পালনের মাধ্যমে দৈত্যরা আরো পুষ্টি লাভ করে শক্তিশালী হয়। পরবর্তী শ্লোকে বলা হয়েছে ইয়াবৎ দশম্যাসম ইয়ুক্তম করিষ্যন্তি দিনম মম তৎপুণ্যম দৈত্য জাতিনাম সুরের দত্তম পিতামহ। অর্থাৎ যতদিন পর্যন্ত দশমী সংযুক্ত আমার দিন একাদশী ব্রত করিবে তার পুণ্য দৈত্য জাতিকে দেবগণ দিয়েছেন। অর্থাৎ যারা 2 তারিখ ব্রত পালন করবেন ভারতে বাংলাদেশে, আপনার সেই পুণ্য অসুরেরা নিয়ে যাবে। ভগবান সেই পুণ্যটা অসুরকে দিয়ে দিয়েছেন, দেবগণ সেই পুণ্য অসুরকে দিয়ে দিয়েছেন। সেই কারণে সেই ব্রত করে আপনার কোনো লাভ হবে না। যারা ভারতে বাংলাদেশে রয়েছেন অবশ্যই 3 তারিখ ব্রত পালন করবেন। বলা হয়েছে যারা দশমী বিদ্যা দশমী যুক্ত একাদশী ব্রত পালন করেন তাদের সেই পুণ্য অসুরগণ হরণ করে নিয়ে যান। যদি না নেন তবুও দেবগণ কি করেন, তাদের সেই পুণ্যটা অসুরগণকে দিয়ে দেন। তো সেই কারণে এত কষ্ট করে একাদশী উপবাস পালন করবেন, সঠিক দিনে ব্রত পালন করবেন। সারা পৃথিবীর 10 কোটিরও বেশি মানুষ ইসকন জিপিসি সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে নিশ্চিন্তে ব্রত পালন করেন। আপনি কেন নয়? অবশ্যই আপনারও ইসকন জিপিসি সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে নিশ্চিন্তে ব্রত পালন করতে পারেন বিশুদ্ধ চন্দ্রপুঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী। এখন আমরা দেখব যে 282 নম্বর শ্লোকে কি বলা হয়েছে দিনক্ষয়েতু সম্প্রাপ্তে নু উপস্যাদস নিয়তা ইয়রি ইচ্ছেদ পুত্র পৌত্রানাম বৃদ্ধিম সম্পদম আত্মনঃ। যার পুত্র পৌত্র বৃদ্ধির ইচ্ছা রয়েছে, কেউ কি চায় তার পুত্র হানি হোক? কেউ কি চায় তার সংসারে তার পরিবারে কেউ মারা পড়ুক? কেউ কি চায় কারো পরিবার অনিষ্ট? কেউ চায় না। তাই শাস্ত্রে বলা হয়েছে তিতিক্ষয় উপস্থিত হলে, অর্থাৎ দশমী যুক্তা যদি একাদশী হয় তাহলে সেই দশমী যুক্ত একাদশীতে উপবাস কর্তব্য নয়। বলা হয়েছে সেই দশমী যুক্ত একাদশীতে উপবাস করা কর্তব্য নয় যদি নিজের পুত্র পৌত্র সম্পদ বৃদ্ধির ইচ্ছা করো। যদি তুমি চাও যে তোমার পুত্র বৃদ্ধি হোক, তোমার পৌত্র তোমার নাতি নাতনি বৃদ্ধি হোক, তোমার পরিবারের সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সম্পদ বৃদ্ধি হোক, তাহলে তুমি কখনোই দশমী যুক্তা একাদশী ব্রত পালন করবে না। শাস্ত্রে সেটি বলা হয়েছে। তারপর আমরা দেখব 283 এবং 284 নম্বর শ্লোকে বলা হয়েছে স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছেন, বলছেন যে একাদশী দিনে ক্ষীণে উপবাসী ভবেদ গৃহী অন্য অভাবে নিরুদ্ধ বা সংকল্প অঙ্ক বিশেষতঃ ধর্মহানিশ্চ ভবতি সন্ততির্নাশাতি ধ্রুবম তস্যায়োক্ষ্যতে নিত্যম সংবৎসরমিতি শ্রুতিঃ। আমি প্রথমে বলেছিলাম যারা দশমী বিদ্যা উপবাস পালন করেন তাদের আয়ু 1 বছর কমে যায়। এটি আমার কথা নয়, এটি স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছেন। হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের 283 284 শ্লোকে উল্লেখ রয়েছে, মার্কণ্ডেয় পুরাণ উল্লেখ রয়েছে, নারদীয় পুরাণ উল্লেখ রয়েছে। বলা হয়েছে ব্যাসদেব বলছেন যদি কোনো গৃহী ব্যক্তি, যদি কোনো গৃহী অর্থাৎ গৃহস্থ ভক্ত যদি কোনো অন্যের অভাবেও যদি দশমী যুক্ত উপবাস পালন করেন, অর্থাৎ আপনি অন্ন পাননি, অন্ন খেতে পাননি, সেই কারণে বাধ্য হয়ে দশমীতে উপবাস করছেন, তাহলেও আপনাকে কষ্ট ভোগ করতে হবে। তার মানে 2 তারিখ অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন, কারণ সেদিন দশমী বিদ্যা। যদি দশমী যুক্তা হয় তাহলে সেদিন অন্ন রুটি গ্রহণ করা যাবে। যদি কেউ দশমী বিদ্যা একাদশী উপবাস করে দশমী যুক্তা একাদশীতে ভুল দিনে উপবাস করেন, বলা হয়েছে তাহলে তার ধর্মহানি হয়। ব্যাসদেব বলছেন তাহলে তার ধর্মহানি হয়, সন্ততি বিনাশ যায়, ইহা সত্য। এটা সত্য যে তার সন্তান সন্ততি বিনাশ যায়। বলা হয়েছে তার 1 সংবৎসর ব্যাপী নিত্য আয়ু ক্ষয় হয়, ইহা শ্রুতি বাক্য। এটা শ্রুতি শাস্ত্রের কথা। শ্রুতি শাস্ত্রের কথা যদি কেউ দশমী বিদ্যা উপবাস পালন করেন তার আয়ু 1 বছর কমে যাবে। স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছেন, শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে। তাই অবশ্যই আপনারা সচেতন হন। আপনাদের আশেপাশে যেহেতু কলিযুগ চলছে, অসুরের সংখ্যা বেশি,
অসুরেরা আপনাকে প্রণোদনা দিবে যে ইসকনের কথা শোনো না, এটি করো না, সেটি করো না, সাধুদের কথা শোনো না, শুদ্ধ বৈষ্ণবদের কথা শোনো না, তোমরা আমার কথা শোনো। অসুরেরা বলবে যে তোমরা আমার কথা শোনো, তাদের কথা আপনার শোনার প্রয়োজন নেই। আপনি শাস্ত্র সিদ্ধান্ত পালন করবেন। আপনি বুদ্ধিমান, আপনি সচেতন নাগরিক, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি শাস্ত্র সিদ্ধান্ত পালন করবেন, আপনি ভগবানের সিদ্ধান্ত পালন করবেন, তাহলে আপনার মঙ্গল হবে। কে কি বললো সেটি শোনার প্রয়োজন নেই। এই বর্তমান কলিযুগে অনেক মানুষ থাকবে যারা আপনাকে ধর্মপথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। ধর্মপথ থেকে আপনাকে বিচ্যুত করে তারা যদি নরকে নিয়ে যেতে পারে আপনাকে, তাহলে সেটি তাদের লাভ, কারণ তারা শুক্রাচার্যের অনুসারী। তাদের কথা শোনা যাবে না। আপনি বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, তাহলে আপনি জানতে পারবেন। শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ প্রভৃতি শাস্ত্রগ্রন্থ বেশি বেশি অধ্যয়ন করুন। শ্রীমদ্ ভাগবতে 18,000 অষ্টাদশ সহস্র শ্লোক রয়েছে। আপনি যদি প্রতিদিন 10টি করে শ্লোক পাঠ করেন শ্রীমদ্ ভাগবতের, তবুও আপনার কতদিন লাগবে? প্রায় 6 বছর লাগবে পুরো ভাগবত সম্পন্ন করতে, পড়ে শেষ করতে। তাহলে আপনি কত বছর বাঁচবেন আপনি কি জানেন? পড়ে শেষ করতে পারবেন? আর আমাদের সনাতন শাস্ত্রে হাজার হাজার কোটি কোটি শ্লোক সমন্বিত অনেক শাস্ত্র রয়েছে। কেউ কোনোদিন তার এই জীবনে পড়ে শেষ করতে পারবে না। কিন্তু আপনি চেষ্টা করুন যে জীবন অন্তত পক্ষে শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত পড়বেন, তারপর আপনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত প্রীতি পড়ে অন্তত আপনার জীবনকে, আপনার এই মানব জীবনকে ধন্য করবেন। আপনি চেষ্টা করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। আমরা আরো কয়েকটি শাস্ত্র রেফারেন্স দেখবো, এর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমরা এখন দেখব যে 285 নম্বর শ্লোকে কি বলা হয়েছে। এখানে গভীর ঋষি উল্লেখ করেছেন, একাদশ্যাম ইয়দা ব্রহ্মণ দিনক্ষয়তি তিথির ভবেত তদা হোক একাদশীম ত্যাক্তা দ্বাদশী সামা উপশয়েত। অর্থাৎ গভীর ঋষি বলেছেন যে যদি কোনো একাদশীর ক্ষেত্রে দশমী যোগ হয়, দশমী বিদ্যা উপস্থিত হয়, তাহলে এই যে একাদশী তিথিটা ক্ষয় হচ্ছে দশমীর দ্বারা, ওই দিন ত্যাগ করতে হবে, ওই দিন বাদ দিতে হবে, ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে। তাহলে তুমি শত অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল লাভ করতে পারবে এবং ত্রয়োদশীতে পালন করবে। এটি গভীর ঋষির বাক্য। তারপর নারদীয় পুরাণে উল্লেখ রয়েছে, ক্ষয়ে ব্যাপ অথবা বৃদ্ধ সম্প্রাপ্তে বা দিনত্রয়ে উপস্যা দ্বাদশী শুদ্ধা ত্রয়োদশান্তু পারণম। একাদশী ক্ষয়ে বা বৃদ্ধিতে অথবা ত্রয়োস্পর্শে, শুদ্ধা দ্বাদশীতে উপবাস এবং ত্রয়োদশীতে পালন করা কর্তব্য। একাদশী ক্ষয় বলতে অর্থাৎ ধরুন সারা দিনের 90 ভাগ সময় একাদশী তিথি যুক্ত রয়েছে, কিন্তু শুরুতে 10 ভাগেই যদি দশমী যুক্ত হয়ে যায়, তাহলে সেই দিনটিকে একাদশী ক্ষয় বলা হয়েছে। শিমুল ভারতীর প্রশ্ন করেছেন, মূর্তি পূজা সম্পর্কে কি বেদে উল্লেখ রয়েছে? কোন শাস্ত্রে উল্লেখ নেই? তাহলে আপনি বলুন যে কোন শাস্ত্রে উল্লেখ নেই। আপনি আপনার জীবনে কোন কোন শাস্ত্র পাঠ করেছেন? সারাদিন মোবাইল টিপলে হবে না, কিন্তু শাস্ত্র পড়তে হবে। আপনি মোবাইল ফোন চালিয়ে আপনি কখনোই একজন ভালো মানুষ হতে পারবেন না। আপনাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আপনার কি মনে হয় যে এই যে সনাতন ধর্মে এত সুন্দরভাবে ভগবানের সেবা পূজা হচ্ছে, বিগ্রহ সেবা হচ্ছে, এটিকে অশাস্ত্রীয় মনে হচ্ছে? কেন মনে হচ্ছে আপনার কাছে? তাহলে বুঝতে হবে আপনি কোনো পাপাচারী অসুরের দ্বারা ব্রেন ওয়াশড হয়েছেন। আপনাকে সেটি বুঝতে হবে যে আপনারা আসলে মায়া পিশাচি আপনাকে আক্রমণ করেছে। নয়তো এরকম প্রশ্ন করার কথা নয়। যা কোটি কোটি বছর ধরে পালন হয়ে আসছে সেটিতে কেন সন্দেহ হবে? কার কারণে সন্দেহ করছেন? কারণ কেউ না কেউ আপনাকে বলেছে যে না না বেদে মূর্তি পূজা নেই, এরকমটি কেউ না কেউ বলছে। যারা বলেছে তারা কি বেদ মান্য করে? আপনি দেখেননি? আপনি বুদ্ধিমান নন? রাস্তায় বের হলেন, একজন পাগল এসে বলল যে তোমার বাবা তো বাবা নয়, আপনি বিশ্বাস করে বসবেন? আপনি হাসপাতালে চলে যাবেন ডিএনএ টেস্ট করার জন্য? পাগলের কথা বিশ্বাস করবেন? এই কলিযুগে অনেক পাগল রয়েছে আশেপাশে, যারা হচ্ছে আপনাকে সনাতন শাস্ত্র থেকে বিচ্যুত করে নরকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাদের কথা আপনি শুনবেন না, ছুঁড়ে ফেলে দিবেন তাদেরকে। আপনার শক্তি হচ্ছে শাস্ত্র। বুকস আর দ্য বেসিস। আপনার শক্তি হচ্ছে শাস্ত্র। আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। কোন ঠাকুর কি বলল, অমুক কৃষ্ণ তমুক কৃষ্ণ দীনও কৃষ্ণ, এইগুলি আপনার শোনার প্রয়োজন নেই। একজন প্রশ্ন করেছেন শিমুল ভারতী, যে নিজে শাস্ত্র সিদ্ধান্ত পালন করে না, তার ব্যক্তি জীবনে পালন করে না, তার কথা আপনি শুনবেন না। যে তার ব্যক্তি জীবনে শাস্ত্র সিদ্ধান্ত পালন করে যথাযথভাবে, তার সিদ্ধান্ত আপনি শ্রবণ করবেন। আপনার অনেক বড় রোগ হয়েছে, আপনি কার কাছে যাবেন? যে অনেক ভালো বাড়ি বানায়, আর্কিটেকচার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার কাছে যাবেন? আপনি কি এতটা মূর্খ হয়ে গেলেন? না, আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করবেন তার কাছ থেকে, যে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত হয়ে সদ্গুরুদেব তত্ত্বাবধানে শুদ্ধভাবে শাস্ত্র সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করে তার ব্যক্তি জীবনে পালন করছে।
যে পরম বৈষ্ণব তার কাছ থেকে আপনি শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করবেন, যার তার কাছ থেকে নয়, তাহলে আপনাকে অধপাতে যেতে হবে। বেদ, উপনিষদ, পুরাণ আদি সকল শাস্ত্রে, সনাতন ধর্মে যত শাস্ত্র রয়েছে সকল শাস্ত্রে বিগ্রহ অর্চন সম্পর্কে বিশেষভাবে উল্লেখ রয়েছে। বিগ্রহ অর্চন সম্পর্কে বিশেষভাবে উল্লেখ রয়েছে। এই সম্পর্কে আপনাকে আরো ভালোভাবে জানতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এই সম্পর্কে আপনি যদি ভাবেন যে আমাকে একটি ছোট একটি বই দেন, যে ছোট একটি বইতে আমি বেদ, উপনিষদ, পুরাণ সকল শাস্ত্রের রেফারেন্স পেয়ে যাব বিগ্রহ অর্চন বা মূর্তি পূজা সম্পর্কে, তাহলে আপনাকে একটি বই সাজেস্ট করতে পারি, আমি করতে পারি। সেটি হচ্ছে ইসকন মন্দির যাবেন, গিয়ে বলবেন ইসকন মন্দির থেকে একটি বই বের করা হয়েছে মূর্তি পূজার রহস্য, যেখানে শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রের প্রমাণগুলি নিয়ে অল্প ছোট আকারে বই পাবলিশ করা হয়েছে, যেটির মাধ্যমে আপনি মাত্র 5 মিনিটের সমাধান পেয়ে যাবেন। আপনি সেই বইটি ইসকন মন্দির থেকে সংগ্রহ করে পাঠ করবেন। আর বিস্তারিত জানতে হলে আপনি ভালো করে শাস্ত্র অধ্যয়ন করবেন। বিশেষ করে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন থেকে আপনি শুরু করুন, স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে আপনি শাস্ত্র অধ্যয়ন শুরু করুন এবং সদ্গুরুদেবের তত্ত্বাবধানে আপনাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। একাদশী বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা দেখেছি নারদীয় পুরাণে উল্লেখ রয়েছে যে শুদ্ধ একাদশীতে উপবাস করতে হবে যদি দ্বাদশী যুক্তা, এবং সেক্ষেত্রে ত্রয়োদশীতে পালন করতে হবে। আমরা পরবর্তী শ্লোকে দেখছি 287 নম্বর শ্লোকে যে দশমী আর একাদশী বিদ্যা হলে যদি পারণ দিনে দ্বাদশী না থাকে তাহলে দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে উপবাস করতে হয়। কর্মপুরাণে উল্লেখ রয়েছে যে দিনক্ষয়েতু সম্প্রাপ্তে উপস্যা দ্বাদশী ভবেত দশমী শেষ সংযুক্তাম না কুর্বিত কদাচন। কর্মপুরাণে বলা হয়েছে একাদশী তিথি ক্ষয় উপস্থিত হইলে দ্বাদশীতে উপবাস হইবে, দশমী শেষ যুক্ত একাদশী ব্রত কোনোদিনই করিবে না। মানে দশমী বিদ্যা একাদশী ব্রত তুমি কোনোদিন করবে না, কর্মপুরাণে সেটি বলা হয়েছে। সেই ক্ষেত্রে একাদশী তিথি ক্ষয় হলে দ্বাদশী যুক্ত উপবাস ব্রত পালন করতে শাস্ত্রে বলা হয়েছে। আমরা 219 নম্বর শ্লোক থেকে দেখতে পাবো যে সেখানেও বলা হয়েছে একই কথা, যে দ্বাদশীতে উপবাস পালন করতে হবে। 290 নম্বর শ্লোকে 290 শ্লোকে বলা হয়েছে ব্রহ্মপুরাণ বচন উল্লেখ করে যে তিথিচ্ছেদেতু সম্প্রাপ্তে দ্বাদশীম সম উপক্রমেত পারোয়ে দ্বৈ ত্রয়োদশ্যাম ইয়ৎ ইয়চ্ছেরয় আত্মনঃ। অর্থাৎ তিথিক্ষয় উপস্থিত হইলে দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করা হবে যদি কেউ আত্মমঙ্গল লাভের ইচ্ছা করো, কামনা করো, নিজের মঙ্গল চাও। যদি তুমি নিজের মঙ্গল চাও তাহলে দ্বাদশীতে উপবাস পালন করবে। এইভাবে শাস্ত্রে কিন্তু অনেক রেফারেন্স রয়েছে, শত শত হাজার হাজার রেফারেন্স রয়েছে শুধুমাত্র এই বিষয়ে, দশমী বিদ্যা এবং দ্বাদশী যুক্তা। আমরা এই বিষয়ে কিন্তু বহু রেফারেন্স নিয়ে আমরা গত 3-4 বছর অনেকবার আলোচনা করেছিলাম, তবু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনারা সকলে আরো ভালোভাবে জানতে পারেন এবং এই বিষয়ে আপনারা ফার্ম ফেইথ নিয়ে সঠিক দিনে উপবাস ব্রত পালন করতে পারেন। তো আজকে আমরা জেনে গেলাম যে অপরা একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে, কেন পালন করতে হবে, আসলে কি দশমী যুক্ত হচ্ছে কিনা। আমরা সঠিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী, ইসকন জিবিসির সিদ্ধান্ত অনুযায়ী টাইমিংগুলো আমরা দেখে নিয়েছি এবং শাস্ত্র প্রমাণ দেখে নিয়েছি। যদি কারো একাদশী বিষয়ক প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। সকলে সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করুন, তাহলে আপনাদের মানব জন্ম সার্থক হবে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। কষ্ট করে উপবাস ব্রত পালন করবেন, তাহলে অবশ্যই সঠিক দিনে পালন করুন এবং আমাদের আজকের আলোচনাটি সকলের নিকট পৌঁছে দিন যাতে সকলে সঠিক সিদ্ধান্ত জানতে পারে। আমরা শাস্ত্র প্রমাণ সহকারে আলোচনা করি, কোনো প্রকার মন গড়া কথা নয়। আপনাদেরকে অনেকে মন গড়া কথা বলবে, সেগুলি শোনার প্রয়োজন নেই। শাস্ত্র প্রমাণ আপনারা গ্রহণ করুন, শাস্ত্র সিদ্ধান্ত পালন করলে আপনাদের নিজেদের মঙ্গল হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আরো অনেকগুলি বিষয় আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। গত 2 দিন পূর্বে আমরা আলোচনা করেছি যে বেদিক শাস্ত্রে, বেদশাস্ত্রে, বেদ উপনিষদ প্রভৃতি শাস্ত্রে কি একাদশীর কথা উল্লেখ রয়েছে কিনা, বা যে সকল মায়েরা বিশেষ অসুচকালে রয়েছেন তারা কি একাদশী পালন করতে পারবেন কিনা। তারপর হচ্ছে আমরা আরো আলোচনা করেছি যে দীক্ষা না নিলে কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা। এই ধরনের আরো অনেক বিষয় আমরা আলোচনা করেছি। কত বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে, এগুলোর ক্ষেত্রে আমরা শাস্ত্র প্রমাণ সব আমরা আলোচনা করেছি। আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। গত 2-3 দিন পূর্বে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো সেই আলোচনাগুলো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।